আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। স্যার, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, যিনি চায়নায় নিয়োজিত ছিলেন এক সময়, জনাব মুন্সি ফয়েজ আহমেদ। আপনাকে স্বাগত। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে শুরু করি। একদম সহজ প্রশ্ন, ধরেন সাধারণ মানুষ একজন লেম্যান হিসেবে যদি প্রশ্ন করি যে এই সফরে, চায়না সফরে বিশেষ করে বাংলাদেশ কি পেল আসলে? ধন্যবাদ। একটু পিছনে যেটা, যদিও মুন্সি ফয়েজ আছেন, উনি তো চায়নাতেই ছিলেন, চায়নাতে ছিলেন এক্সপার্ট। আপনার মনে রাখতে হবে চায়না আমাদেরকে রিকগনাইজ করেছিল 75-এ, এবং যতদূর আমার মনে আছে জানুয়ারি শেষের দিকে অথবা প্রথম দিকে 1977-এ ফার্স্ট টাইম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তখন সিএমএল ছিলেন, তখন তিনি প্রেসিডেন্ট হননি, ফার্স্ট টাইম চায়নাতে গেছে। এবং যাওয়ার আগে তৎকালীন ওই সময় আমাদের সাথে কথা হয়, আমরা তখন মিড র্যাঙ্কিং অফিসার। বাংলাদেশের ডিফেন্স আপনি জানেন 7 নভেম্বরের পরে একটু পুনর্বিন্যাস হয়েছিল, সেখানে আমরা ডিভিশন পদ্ধতিতে আসছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না, শুধুমাত্র ম্যান পাওয়ার দিয়ে রেজ করা হয়েছিল। তখন উনি চায়না যাওয়ার আগে আমাদেরকে বলে গেলেন যে উনি চেষ্টা করবেন যাতে চায়নার সাথে আমাদের একটা ডিফেন্স রিলেশনশিপ যাতে হয়। তো ওটা মনে রাখতে হবে যে ওই সময়ও কিন্তু মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতও ছিল, এবং ভারতের সাথেও আমাদের সম্পর্ক তখন মাত্র স্বাধীনতার পর ভালোই ছিল। তো সেই থেকে চায়নার সাথে আমাদের প্রথম শুরু হয়েছিল ডিফেন্স থ্রু প্রতিরক্ষা বিষয়ে কিছু চুক্তি হয়েছিল, কিছু ইকুইপমেন্ট আসা শুরু হলো। তখন চায়না আজকে চায়না ছিল না, তখন চায়নাও নিজেরাই, চায়না ওয়াজ রাইজিং এট দ্যাট টাইম। কাজেই ওই সময় চায়নার সাথে বাংলাদেশের রিলেশন এত বহুমুখী ছিল না। ক্রমেই এই চায়নার সাথে রিলেশন যত সরকারই আসছে সবাই চায়নার সাথে রিলেশন রেখেছে, বিকজ চায়না ওয়াজ রাইজিং অ্যাট দ্যাট টাইম। এবং চায়নার সাথে আমাদের প্রতিরক্ষার বাহিরে বিজনেস শুরু হয়ে গেল, এবং শুধু বিজনেস নাই, ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে আসলো, চাইনিজ ঋণ লোন এখানে আসা শুরু হয়ে গেল। পরবর্তী যতগুলো সরকার ছিল, ডিফেন্স ওয়াজ মেইন একটা স্টেজ ছিল। তো সেই থেকে আজকে যদি আমি বলি, চায়নার সাথে বাংলাদেশের রিলেশন প্রায় অর্ধযুগের মতো অনেক শক্ত হয়েছে। কারণ আমি নিজে যখন এই ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম, আমাকে দুবার যেতে হয়েছে চায়না, একবার সাংহাই, একবার বেজিং। সেটা ছিল বাংলা পোর্ট সম্প্রসারণের বিষয় নিয়ে, যেটা বিআরআই একটা প্রজেক্ট। আপনি জানেন যে পরে $25 বিলিয়ন একটা এমওইউ বাংলাদেশের সাথে হয়েছিল। বাংলাদেশ প্রথম বোধহয় এই উপমহাদেশে বিআরআইতে স্বাক্ষর করেছিল। তারই থ্রুতে বাংলাদেশে এ পর্যন্ত আমার যতদূর মনে হয়, ইফ আই এম নট রং, অ্যাবাউট $4 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হয়েছে। আরও পাইপলাইনে আছে অনেক কিছু, কিন্তু বড় বড় প্রজেক্টগুলো যেগুলোর সাথে এই অঞ্চলের ভূ রাজনীতির কিছুটা জড়িত থাকার বিষয়, সেখানে আমি যেটা বলতে চাচ্ছি, ফ্রম এই জিওপলিটিক্যাল ইস্যু, আজ পর্যন্ত ভারত এবং চায়নার সাথে যে একটা জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও পলিটিক্যাল ইস্যু রয়ে গেছে, যেটা এখন পর্যন্ত সলিউশন হয় নাই। যদিও চায়না কিন্তু ভারতের অন্যতম বৃহৎ এক্সপোর্ট কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়াজ ইম্পোর্ট চায়না থেকে, বাণিজ্যিক রিলেশন খুবই ঘন। তারপরেও এই কন্টেস্টের মধ্যে, ইন্ডিয়া চায়না কন্টেস্টের কারণে আমাদের মতো দেশ, যেগুলো আকারে ছোট, দুর্বল, আমাদের সাথে চায়নার রিলেশন নিয়ে একটা সন্দেহ প্রকাশিত হয় আমাদের পার্শ্ববর্তী দেশে। যদিও সেই সন্দেহ বা সেটা কোনো ভিত্তিকও আছে বলে আমি মনে করি না। তো এই ক্ষেত্রে আমাদের যে চায়নার সাথে যে কতগুলো প্রজেক্টের কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল যেটা মোর সেন্সিটিভ, যেটা নিয়ে আজকে বোধহয় 15 বছরের উপর হবে, তিস্তা মহাপরিকল্পনা, এটা আমি মনে করি আমাদেরকে এটা করতেই হবে। কিন্তু এটার বিষয়ে তো কোনো স্পেসিফিক আলোচনা, কোনো সিদ্ধান্ত কিন্তু হয় নাই, এবং আপনি দেখেন যে এই সফরে কিন্তু কোনো চুক্তিও হয় নাই, একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক তো যে কোনো দেশে আপনি যখন যাবেন তখন সমঝোতা স্মারক হতেই পারে। সমঝোতা স্মারক, আমি এখানে মুন্সিফার আছেন, উনি তো, আমি সেই প্রশ্নটা করলাম যে প্রধানমন্ত্রীর এই সফরটাকে বেশ অনেকগুলো প্রত্যাশা
মানে তৈরি করেছিল, সেই জায়গা থেকে আমি যেটা প্রশ্ন করলাম যে এই সফরটাকে এক শব্দে কি বলা যায় যে সফরটি সফল হয়েছে অথবা সফল হয়নি, সেটা বলা যায়? না, সেটা বলা যাবে না এখন, যতক্ষণ পর্যন্ত আমরা না জানি জয়েন্ট কমিউনিকেতে কি কথাবার্তা হয়েছে। একটা স্টেটমেন্ট তারা অবশ্য দিয়েছে। কিন্তু অনেক স্পেকুলেশন আছে। আচ্ছা, এখন সেই স্পেকুলেশনগুলো কিভাবে জয়েন্ট কমিউনিকেতে আসছে বা আসছে কিনা সেটা না জানা পর্যন্ত এটা বলা খুব ডিফিকাল্ট যে আমরা কি জন্য গিয়েছিলাম, আমরা কি নিয়ে আসছি। হ্যাঁ, আমরা তো তার কাছে টাকা পয়সাও চেতে গেছিলাম কিনা জানি না, বাট আমি যে মোটা দাগে কয়েকটা জায়গা দেখি, যে জায়গাটা আমার সবচেয়ে উল্লেখযোগ্য যেটা লাগছে, বিকজ আমি নিজেও বলছি যে বাংলা পোর্ট সম্প্রসারণ এবং ইপিজেড তৈরির বিষয়ে, এগুলো বিষয়ে মোটামুটি একটা চায়নার সাথে এখন শুধু টাকা ছাড়ের বিষয়টা রয়ে গেছে কাজ শুরু হওয়ার আগে। কিন্তু বাকি যেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে প্রজেক্ট রয়ে গেছে, যেটা চায়না বহুদিন থেকে চেষ্টা করছে, লাস্ট 15-16 ইয়ার্স, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এখানে ইন্ডিয়ার একটু অ্যালার্জি আছে। শোনেন, ইন্ডিয়ার অ্যালার্জি থাকতেই পারে। ইন্ডিয়ার যদি ডিফেন্স তাদের মনে করে যে এখান থেকে চাইনিজদের উপস্থিতি উইল বি এ প্রবলেম, চাইনিজদের উপস্থিতি, কারো উপস্থিতি কোনো ডিফেন্সের আজকাল সমস্যা করে না। আজকাল যেখানে চাইনিজ যেটা বাইডু বোধহয়, বাইডু যে আপনার প্রসেসে যারা পিন পয়েন্ট করছে, যেটা ইরান যুদ্ধের সময় যেটা ইউজ করা হয়েছে, যেটার কারণে আমেরিকার প্রায় নাস্তানাবুদ হয়ে গেছে, যেটা চাইনিজ টেকনোলজি, সেইগুলো তো আপনার প্রয়োজন পড়ে না। কেন প্রেজেন্স আপনি এখানে থাকলেন না, আপনি তিস্তা পরিকল্পনা ওখানে থাকলেন, হিউম্যান ইন্টেলিজেন্স এখন সাপোর্টিভ মাত্র। রাইট। এখন আপনার যে প্রসেসে চলে গেছে আমাদের সিগন্যাল ইন্টেলিজেন্স অথবা স্যাটেলাইট ইন্টেলিজেন্স, সেইগুলো এখন তো জিপিএস এর উপরে চলে গেছে। চায়না তো জিপিএস এর উপরে টেকনোলজি ব্যবহার করছে। তো এইটা আমার মনে হয় যে এটা আমরা মান্ধাতার আমলের কথা চিন্তা করি যে চাইনিজরা এখানে প্রেজেন্ট থাকলে ইন্ডিয়ার ডিফেন্সের সমস্যা হবে। আর এত সহজ নাকি একটা ইন্ডিয়ার মতো দেশে এখানে যদি 500 চাইনিজ বসে থাকে, তারা ইন্ডিয়ার মতো একটা এত বড় দেশে বিপদ আনবে? চাইনিজ তো বসে আছে ডোকলামে, ফ্রম হোয়ার ইট ক্যান এভরিথিং ক্যান বি সিন। পুরা তিস্তা প্রজেক্ট দেখা যাচ্ছে, পুরা আপনার ডোকলাম ইজ হাইট, আর এটা হচ্ছে অন দ্য স্লোপ, আপনি যেটা চিকেন নেক বলি আর যেটাই বলি। তো দে আর সিইং এভরিডে। ইন্ডিয়া তো ওখানে দুটা আলাদা ক্যান্টনমেন্ট তৈরি করেছে, এয়ারফিল্ড তৈরি করেছে। দেয়ারফর ভারতের মতো একটা বড় দেশ, এত তাদের শক্তি, তারা যদি মনে করে যে 300, 400, 500 চাইনিজ এখানে বসে থাকলে, ধরলাম 500ও লাগবে না, সেখানে চাইনিজরা এখানে তিস্তা প্রকল্পে কাজ করবে, দ্যাট বিকামস এ থ্রেট টু দি ইন্ডিয়ানস। আমার মনে হয় না যে এটা ইন্ডিয়ান স্ট্র্যাটেজি যারা নিয়ে আলোচনা করে। ইন্ডিয়া অবশ্য সরাসরি বলে নাই কখনো, এটা ধারণা করা হয়। না, এগুলো আমাদের মতো লোকজন ওখানে কথা বলে। আমরাই নিজেদের বিরুদ্ধে নিজেরা ধারণাগুলো পোষণ করি। আমরা নিজেরা বলি, এবং আমাদের মতো ওই পারও অনেক লোকজন আছে যারা সারাদিন এটা এই নিয়ে চর্চা করতে থাকে। হ্যাঁ, আসলে তো কিছু এত স্ট্র্যাটেজিশন ইন ভারতে আছে, তারা কি এটা দেখে না? দি হোল সাউথ এশিয়ার জিও পলিটিক্স ইজ চেঞ্জিং, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটা সিদ্ধান্তে আসা যেত কিনা, বা আসা গেল না কেন, মানে সেটা বলা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। কারণ এখন তো মানে প্রধানমন্ত্রী ফিরে আসবেন, অলরেডি তিনি ঢাকায় এসছেন, কিন্তু আসার সাথে সাথে সবকিছু করে দেবেন না। একটা তো প্রেস কনফারেন্স হবে, সেখানে কথাবার্তা হবে, একটা জয়েন্ট কমিউনিকে হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তারপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে না, এটা বা কতটুকু হয়েছে, বা আলোচনার দরকার নেই। এমনও তো হতে পারে যে এতগুলো বছরের আলোচনার দরকার নেই। ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা উঠেছিল যে শুড উই জাস্ট টেল ওকে, তখন বলা হচ্ছে না, এত বড় একটা প্রজেক্ট, এত কিছু, এটা লেট দি পলিটিক্যাল গভর্নমেন্ট কাম, অ্যান্ড আমাদের তরফ থেকে যা দেওয়াটা দিয়ে দেওয়া আছে। তো এখন এগুলো অনেক জিনিস আছে, অনেক ইমপ্লিমেন্টেশন ওই সময় হতে গেলেও হয় নাই। তার কারণ হচ্ছে যে দি আদার পার্টি অলসো থট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন এটা সাপোর্ট করবে কি করবে না। হ্যাঁ, যদি এরকম হতো যে না, এই সরকার 5 বছর আছে, দেন প্রবলি অত দরকার হতো না। আপনি যে ইন্টারিম গভর্নমেন্টের প্রসঙ্গ তুলেন, আমি একটু জাস্ট মুন্সি ফয়েজ আহমেদ একটা বিষয়, ইন্টারিম গভর্নমেন্টের আমলে
করিডোরের আলোচনাটা উঠেছিল, জাতিসংঘ তারা একটা করিডোর চেয়েছিল মায়ানমারের রাখাইনে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দেওয়ার জন্য। তখন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এটার বিরুদ্ধে দাঁড়ালো যে কোনো ধরনের করিডোর দেওয়া যাবে না। ইভেন আমাদের সেনাবাহিনীও বললো যে না, ইট উইল বি রিস্ক। তো এখন আজকে কিন্তু আবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হলো, সেখানেও মিস্টার জিনপিং কিন্তু এই করিডোর চেয়েছেন যে মিয়ানমার হয়ে মানে বাংলাদেশের উপর দিয়ে একটা করিডোর ওনারা চান, যেটা বাংলাদেশ টু চায়না থ্রু মায়ানমার। তাহলে আবার নতুন করে করিডোরের আলোচনাটা, এটার ভবিষ্যৎ কি? এই ধরনের আলাপ আলোচনা হতে থাকবে যদি পারস্পরিক স্বার্থের সাথে মিলে যায়, আমাদের স্বার্থ তাদের সাথে মিলে যায়, তাহলে এগুলো হতেও পারে। কি হবে সেটা আগে বুঝে নিতে হবে। ঝট করে বললাম একটা করিডোর, এমন একটা কিছু এখান দিয়ে যদি সাহায্য নিয়ে যেতে চায় তারা সাহায্য নিতেই পারে, আমরা বাধা নাও দিতে পারি, কারণ কিন্তু চেষ্টা করতে বুঝতে হবে সেটার উপর আমার যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে কিনা। সেটা যদি নিশ্চিত না হয় তাহলে আমি কেন দিব? সেটা তো হয় না। সেটা আমেরিকাই চাক, জাতিসংঘই চাক, আর চীন চাক। আমরা এখন চীনের ইয়েতে একটা যথেষ্ট বড় প্রভাব আছে মিয়ানমারে, তো তারা এখান দিয়ে যেতে চাচ্ছে না, তারা তো ওখান থেকেই আসতে পারে। এদিকে এখন যদি তারা আমাদেরকে ধরেন দেখা গেল যে না, তারা বললো যে না আমরা কালকেই এইখানকার যত ইয়ে আছে কি বলে এই যে মিয়ানমার থেকে যারা চলে এসছে রোহিঙ্গাদেরকে সব ওখানে একটা জায়গা ঠিক করে দিলাম, চীন যে ওখানে ওদেরকে বসতি করে দিবে, তারপর ওখানেই তারা থাকবে। সেটা যদি করে তাহলে আমরা তাদেরকে সেই জন্য করিডোর হয়তো দিতে চিন্তা করতে পারি, কিন্তু দেখতে হবে যে পারপাসটা কি। চায়না থেকে মায়ানমারে আসতে তো তার বাংলাদেশের করিডোর লাগে না আমাদের। এক্স্যাক্টলি সেটাই তো বলছি, ওদিক থেকে তো আসতেছে, নিয়মিত আসতেছে। এখন চীনের ব্যাপারটা হচ্ছে কি, চীনের ওইখানে যে গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে, সেখানে সব পক্ষকেই চীন সাহায্য করছে। মিয়ানমার সরকারকেও করছে, আবার চায়নার ইনভেস্টমেন্টও আছে ওখানে, সবকিছুই আছে। তারপরে সুতরাং তার এদিক থেকেও যদি একটা করিডোর পায় তাদের হয়তো লাভ হয়। কিন্তু কথাটা হলো যে এই করিডোর তৈরি করে যদি এদেরকে ফেরত পাঠানো যায়, তাহলে আমার জন্য কিন্তু একটা না। আপনাকে মনে হয় রোহিঙ্গা সংকটে আলোচনা হয়েছে যে বাংলাদেশ যদি চায় চায়না মধ্যস্থতা করবে বা সংলাপে সহযোগিতা করবে, যদি চায় না, এটা তো অলরেডি তারা করতেছে, তো তারা মধ্যস্থতা অলরেডি করা শুরু করেছে, কিন্তু যথেষ্ট জোর দিয়ে করে নাই বা সাকসেসফুল হয় না। আপনাকে মনে হয় যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য শুধু করিডোর হলেই হয়ে যাবে? না না না, কিন্তু ওইটা যদি তারা আমাকে গ্যারান্টি করতে পারে তাইলে আমি হয়তো চিন্তা করতে পারি। আমি কি বলছি আপনাকে যে আমি কি পাবো সেটা তো আমাকে দেখতে হবে, রাইট? তাই না? করিডোর দিলেই যে আমি সব দিয়ে দিলাম তা তো নয়। চা বসার জন্য এটা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন করিডোর দিয়েছে, কিন্তু করিডোর দেওয়া মানে আমার নিয়ন্ত্রণ যদি না হারাই, আমাদের নিয়ন্ত্রণ থাকে এবং যখন খুশি তখন বন্ধ করে দিতে পারবো, এরকম নিশ্চয়তা থাকে। আর যদি আমরা এর বদলে কিছু পাই, আমাদের যা প্রয়োজন, যেমন এই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন তাদের এবং তাদের প্রত্যাবাসন ইত্যাদি যদি নিশ্চিত হয়, তাহলে আমরা চিন্তাই করতে পারি সেটা। কিন্তু সেরকম কিছু না হলে আমরা খালি বললাম আমার করিডোর চেয়েছে, আছে করিডোর দিয়ে, এটা তো আর হয় না। সুতরাং এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে, উভয় পক্ষের স্বার্থ সাপেক্ষে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করাই যায়। এক দেশের উপর দিয়ে আরেক দেশে যাওয়া এটা কোনো ইয়ের ব্যাপার না, এটা সবসময় যে খারাপ তা কিন্তু নয়। না, আমরা ইউরোপের দেশগুলোর বাস্তবতা তো একরকম, ওদের তো ধরেন ভিসাও লাগে না, কিন্তু বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া রিলেশন গুলো তো একটু ক্রিটিক্যাল উদ্দেশ্যে বলা হচ্ছিল, তাই না? তো সেইগুলোর উপরে যদি আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে এক জিনিস, কিন্তু সেটা যদি না থাকে তাহলে তো আর হলো না। এই যে এরা যদি ওইখানে থাকে, তাদের সাহায্য করার জন্য যদি একটা করিডোর দেয়, খুব সমস্যা হবে তা না, কিন্তু নিয়ন্ত্রণটা আমার হাতে থাকতে হবে, সেইটা নিশ্চিত করবার মতো ক্ষমতা কি আমার আছে? এক নম্বর একটা হলো শর্ত থাকলো, এবং তারপর সেটা নিশ্চিত করাটাও আমার একটা ব্যাপার। আমি যদি মনে করি যে না আমার সেই ক্ষমতা নাই, তাহলে এদেরকে ঢুকতে না দেওয়াই সবচেয়ে ভালো। অন্যভাবে আসো, কিন্তু এখান দিয়ে আমি ঢুকতে দিব না, কারণ আমার এই সমস্যা আছে। আমার তো অন্য সমস্যাও আছে ওই এলাকায়, তাই না? আমার নিজেরই তো অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা আছে ওই অঞ্চলে। সুতরাং সেগুলোকে আরো যদি আমার এখানে একটা নিয়ন্ত্রণ কমে যায় আমার, তাহলে সেই সমস্যাগুলো তো আবার মাথাচাড়া দিয়ে উঠবার সম্ভাবনা আছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ওখানে যে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনটা ইয়েটি আছে, আমরা তো জানি সেগুলো, তাই না? সেগুলো এখন অনেক নিয়ন্ত্রণে এসছে, কিন্তু তারপরে ওগুলোর থেকে তো আমরা চুপ করে বসে থাকি, ওইগুলোকে ছেড়ে দিতে পারি না, সতর্ক থাকতে হবে। তো সেই জন্যে আমি মনে করি যে এই করিডোরের বিষয়টা, এটা হালকাভাবে নেওয়ার কোনো বিষয় নয়। এটা আপাতত আমাদের দিক থেকে এটাকে খুব বেশি ইয়ে দেওয়া উচিত না, উৎসাহিত করা উচিত না। আমরা বলবো যে হ্যাঁ, এটা তোমরা যে বলছো সেটা দেখা যাবে। এখন তো ওখানে গৃহযুদ্ধ চলছে, এখানে করিডোর দিয়ে কি করবা? রাইট। যেভাবে হোক আমরা এখন জিনিসটাকে পিছিয়ে রাখতে পারি। তো
এমন সময় হতে পারে যখন আমাদের স্বার্থেও লাগতে পারে জিনিসটা, তাই না? তো সুতরাং আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে করিডোর হবে। ইস্যুতে লেটস সি, করিডোর ইস্যুতে আমাদের এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আপাতত নাই। জনাব সাখাওয়াত হোসেন, আপনাদের আমলে মানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যখন আলোচনার উঠছিল যে জাতিসংঘ যখন করিডোর চাইলো, তখন যেই যে যুক্তিতে পলিটিক্যাল পার্টিগুলো, ইভেন আমাদের সেনাবাহিনী যেই যুক্তিতে বলেছিল যে না করিডোর দেওয়াটা ঠিক হবে না, এই সময়ের বাস্তবতা চায়না যখন চাচ্ছে, আমার বাস্তবতা কি চেঞ্জ হয়েছে? না, আপনি দুটো জিনিস একত্র করে ফেললে হবে না। ওটা কথা উঠেছিল যে দে ওয়ান্টেড এ করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর জি। ফর রোহিঙ্গা। রোহিঙ্গা না, মানে যে আপনার রাখাইনে যে যুদ্ধ অবস্থা এবং ফলোড বাই ফেমিন, ওষুধপত্রের বিষয়, মানে হিউম্যানিটেরিয়ান এইড যেগুলো, সেইগুলোর জন্য কথা উঠেছিল যে তারা একটা করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর চাচ্ছে, ইউনাইটেড নেশনস কাজ করবে এটা। তো সেইটা আলোচনা যখন হলো তখন এটা, আর এটাকে যদিও এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, তখন তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এই কথাটা উঠিয়েছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছিল বোধহয়, কিন্তু ক্যাবিনেটে এটাকে একটু সায় দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকেও একটা স্টেটমেন্ট আসছিল যে এটা দেওয়া যাবে না। দ্যাট ইজ ডিফারেন্ট। এখন আপনি যে প্রসঙ্গটা আলাপ করছেন সেটা দ্যাটস অ্যানাদার ইস্যু। ওই ইস্যুটা হচ্ছে ইট ইজ টোটালি, আপনাকে দেখতে হবে যে এখন আমি একটু আগে যেটা বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার পুরো যে ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হলো? হরমুজ নিয়ে। তো হোল ইরানের এই সার্ভাইভালের মধ্যে পুরো সেন্ট্রাল এশিয়া থেকে সাউথ এশিয়া পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখন দেখেন যে পাকিস্তানের মুখ চলে গেছে অন্যদিকে, ইট ইজ গন টু সেন্ট্রাল এশিয়া, ইট ইজ গন টু জিসিসি কান্ট্রিগুলোতে, এবং ওয়ার্ল্ড ওয়াইড পাকিস্তানের একটা শক্ত অবস্থান হয়েছে এই এই মেডিয়েশনের কারণে। যেটা আমি মনে করি যে চায়নার যদি এই বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, সেই আলোচনার প্রেক্ষাপট কিন্তু অন্য। সেই আলোচনার প্রেক্ষাপট হচ্ছে বে টার্মিনাল অ্যান্ড মাতারবাড়ি ডিপসি পোর্ট। আপনি বাংলাদেশের স্বার্থে যদি মাতারবাড়ি ডিপসি পোর্ট আপনাকে মানে ভায়াবল করতে হয়, তাহলে এটাকে আপনাকে একটা আন্তর্জাতিক কানেকশন দিতে হবে একদম। হ্যাঁ। এবং একই সাথে বে টার্মিনালে আমাদের সময় একটা মাত্র জায়গা আমরা দিতে পেরেছি, যেটা ছিল ডেনমার্ককে। তারা অপারেট করবে, তারা তৈরি করবে। এটা কিন্তু পোর্টের বাইরে, এটা কিন্তু এক্সটেনশন। তারা 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 টার্মিনাল তৈরি করবে, সেখান থেকে তারা অপারেট করবে। নাও এরা যে ইনভেস্ট করছে $few billion, এই ইনভেস্টমেন্টটা কি শুধু বাংলাদেশের জন্য? ইটস নট। এটা একটা আঞ্চলিক রূপ নেবে। এখন আরও বাকি রয়ে গেছে। ডিপি ওয়ার্ল্ড আসতে যাচ্ছে, পিএসএ আসতে যাচ্ছে সিঙ্গাপুরের, এমনকি সৌদি আরবের ওরাও আসছিল ওই সময় যে তারাও টার্মিনাল তৈরি করবে। ওখানে আরও 3টা টার্মিনাল হওয়ার কথা। তাহলে এইটা প্লাস মাথারবাড়ি 2030-এর মধ্যে টোটালি অপারেশন শুরু করবে এটার মধ্যে। তাহলে এটার আপনি ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা কিভাবে করবেন? ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আপনার হবে আঞ্চলিকভাবে যদি এটা ব্যবহার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি আবার বলি আপনাকে যে আন্ডার দিস সার্কামস্টান্স, দ্য চেঞ্জিং সার্কামস্টান্সেস অফ জিও পলিটিক্স, আপনার ওয়েস্ট এশিয়া যদি আমি বলি, জিসিসি কান্ট্রিগুলোতে যদি বলি, হরমুজ প্রণালীর কথা বলি, ওয়ান লেসন লার্ন পেলো, তার এই সফরকে এক কথায় সফল বা ব্যর্থ বলার সুযোগ আছে কিনা, এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন মুন্সি ফয়েজ আহমেদ। জনাব সাখাওয়াত হোসেন, বিরতির আগে আপনি ছিলেন যে ডিপসি পোর্ট, বা আমরা যদি অর্থনৈতিক সুবিধাটা পেতে চাই অন্তত সমুদ্র কেন্দ্রিক, তাহলে আপনার এই অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগটা লাগবে। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে এক ধরনের করিডোরের মধ্যে তো যেতে হবে। এটা করিডোর আমি বলবো না, এটা করিডোর না, এটা হবে একটা কানেকশন এবং কানেক্টিভিটি। এবং চায়না কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন। আপনি জানেন যে একটা কানেক্টিভিটি কিন্তু অলরেডি হয়ে আছে, দ্যাট ইজ গ্যাস অ্যান্ড রেলওয়ে লাইন, যেটা চকপু থেকে কুনমিং পর্যন্ত। বাট এই লাইনটা, এই রাস্তাটা যদি আমি গেস করি, অলরেডি আমি গুন্নু বলে একটা জায়গা, এই পর্যন্ত কিন্তু চাইনিজ কোলাবোরেশনের প্রচুর ভালো রাস্তা একটা হয়ে গেছে, এবং রাস্তাটা একেবারে বর্ডারে গিয়ে আটকে গেছে, আপনার রাখাইন বর্ডার। আর এখন যে তোর আমরা ওইদিকে যেতে পারি না বিকজ অফ দি আরাকান আর্মি।
ওই রাস্তাটা যেটা আমার মনে হয় ওল্ড, এটা আমাদের সময় মানে Silk Route? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল বার্মা রোড। আচ্ছা, বার্মা। তো এটা গুমদুম দিয়ে ভিতরে ঢুকেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন বার্মা রিকনকোয়েস্ট করেছিল ব্রিটিশরা। একই সাথে এই রাস্তাটা আরাকানের মধ্যে দিয়ে গিয়ে নর্থে একটা হাম্প রোড বলে ছিল যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা ইউজ করেছিল টু সাপোর্ট দি কুনমিংটাং চিয়াং কাই শেকের ফোর্সকে। ওই রাস্তাটা নোন, তখনকার নাম ছিল একটা হাম্প রোড, হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে। এই রাস্তা যদি রিভাইভ করার চেষ্টা করছে, ইন্ডিয়াও রিভাইভ করার চেষ্টা করেছে, এবং এটা যদি চাইনিজরা রিভাইভ করে, যেটার প্রপোজালটা আছে, তার মানে এটা চায়নার সাথে, সাউথ চায়নার সাথে এটা আপনার মিয়ানমার হয়ে একটা যোগাযোগের ব্যবস্থা করবে। সেইখানে চায়নার ইন্টারেস্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে অ্যাভয়েডিং সাউথ, মানে ইন্ডিয়ান ওশানের যে চোক পয়েন্টগুলো আছে, যেটা এখন ইন্ডিয়া নিকোবর, আন্দামানে তারা যে ঘাঁটিগুলো তৈরি করছে, এবং আমি একটা আর্টিকেলে পড়লাম যে দে হ্যাভ অলসো টেকেন লেসন ফ্রম হরমুজ, যে ইন্ডিয়ার সাথে যদি এরকম হয় তাহলে তারা ওখানে আটকে দেবে বিফোর গোয়িং টু আপনার মালাক্কা চ্যানেল। তো তার মানে চুকপু যে পোর্ট, ডিপসি পোর্ট, চুকপু ডিপসি পোর্ট জাস্ট সাউথ অফ আন্দামান নিকোবর, ইফ আই এম নট রং, ম্যাপে যদি হয়। তার মানে দেয়ার হ্যাজ টু বি সাম অল্টারনেটিভ রুট ফর চায়না, অ্যান্ড অল্টারনেটিভ রুটটা হচ্ছে দ্য বেস্ট ইউজ অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল যেটা আমি বললাম, আমাদের এখানে যে ডেভেলপমেন্ট হচ্ছে মাতার বাড়ি ডিপসি পোর্ট, হিউজ ক্যাপাসিটি হবে। দেন আপনার হবে বে টার্মিনাল, এটাও একটা হিউজ ক্যাপাসিটি হবে। আপনি আন্ডার ক্যাপাসিটি, তো আপনি এগুলি ইনভেস্টমেন্ট যারা করবে তারা তো আন্ডার ক্যাপাসিটি রাখবে না। তারা তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি গন্ডগোল আছে না আছে, সাবকন্টিনেন্টে কি আছে না, দে আর নট সিং দ্যাট, দে সিঙ্কিং মানি। হ্যাঁ, এখন ডেনমার্ক মানি যদি সিঙ্ক করে, দুবাই যদি সিঙ্ক করে, সিঙ্গাপুর যদি সিঙ্ক করে, তাদের তো ওই টাকাটার জন্য তাদের তো ক্লায়েন্ট লাগবে। সো চায়না ইজ ওয়ান ক্লায়েন্ট এখন বিশ্বে, যারা এই টাকা এখানে সিঙ্ক করতে পারবে, রোড তৈরি করতে পারবে, ব্রিজ তৈরি করতে পারবে, চায়নার জন্য এটা কোনো বড় বিষয় নয়। সো লুকিং অ্যাট, যদি চাইনিজ ইন্টারেস্ট দেখি, টু ইউটিলাইজ বে অফ বেঙ্গল, অ্যাভয়েড 3-4টা অল্টারনেটিভ রুট যদি হয়, যে লেসনটা আমরা দেখলাম ফ্রম হরমুজ, যেটা আগে ছিল না, সেখান থেকে যদি এই লেসন নিয়ে জিও পলিটিক্যাল চেঞ্জেস যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য তো এটা লাভবান হবে। কারণ আমরা তো উন্মুক্ত করব, সেটা ইন্ডিয়ান ইস্টের জন্য হোক, অথবা চায়নার জন্য হোক, অথবা মিয়ানমারের জন্য হোক। তো আমাদের যদি উন্নতি করতে হয় এবং আমাদের দেশে যদি ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট আনতে হয়, ছোটোখাটো কয়টা আপনি ফ্যাক্টরি লাগালেন না লাগান, স্মল ইনভেস্টমেন্ট। আজকাল ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে অন কমিউনিকেশন, অন পোর্টস, অ্যান্ড আপনার হিউজ ইনফ্রাস্ট্রাকচার। ধরেন আমরা যদি এখন প্রধানমন্ত্রী গিয়েছেন বাই ট্রেন, উনি যদি দেখে থাকেন যে হাই স্পিড ট্রেনে গেলে, এবং হাই স্পিড ট্রেন থাকার কথা, কতগুলো ফ্যাসিলিটি থাকার কথা, তার পাশে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যদি উনি বড় একটা প্রজেক্ট, যেটা প্রজেক্টের কথা উনি বলছেন যে উনি করবেন একটা ফ্রম সাউথ টু নর্থ, তো এটার জন্য তো আপনাকে না, আপনি একটা প্রশ্ন তুললেন যে চায়নার আসলে মূল কনসার্ন হচ্ছে মানি, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি চায়নার না, সবারই। এখন আজকেই সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন, আমি একটু কোট করে, উনি বলেছেন যে আমি জোর দিয়ে বলতে চাই যে চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি কোনো তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত থেকে হওয়া উচিত। দ্যাট মিনস এটা তো ইন্ডিয়াকে মিন করেছে তারা, তাই না? তাকে মিন করুক, আমরা তৃতীয় পক্ষের আমি কনসার্ন নেব কেন? ওয়াই শুড আই? আমার তো কোনো ব্যাড ইন্টেনশন নাই যে আমি ফয়েজ সাহেবকে ডেকে নিয়ে আসছি। এখানে এইবার এই যে কথাটা আছে, এটা দুটো দিক আছে। আচ্ছা, একটা আছে যে আমরা যা কিছু করব, তার আমি চীনের সাথে যা কিছু করব, তাতে যাতে তৃতীয় পক্ষ কোনোভাবে নেতিবাচকভাবে না হয়, প্রভাবিত না হয়। তারা দেখতে পারে যাতে, আমরা তাকে বুঝাবো যে না, এটার মধ্যে তোমার জন্য নেতিবাচক কিছু নাই, আমরা যেন সতর্ক থাকি যে নেতিবাচক কিছু না। আবার সেরকমই আমাদের প্রতিবেশীরা কেউ কিছু করলো, ভারত চীন কোনো একটা চুক্তি করলো, তাতে আমাদের জন্য যেন নেতিবাচক কিছু না থাকে। দুটো এগুলো সবই খেয়াল রাখতে হবে। তো সাধারণত আজকালকার দিনে
এইটার গুরুত্ব, এই ইয়েতে গুরুত্বটা কিসের, যে যা কিছু আমি করি সেটা বিশেষ করে আমার মতন দেশের জন্য যতটা পারা যায় ট্রান্সপারেন্ট রাখা, স্বচ্ছ রাখা। আমি যদি ঢাক ঢাক গুরু গুরু করি তাহলে লোকে সন্দেহ করবে, কিন্তু আমি যদি পরিষ্কার করে বলে দিই, তিস্তা ব্যারেজও কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছিল কাজ, কিন্তু শেষ মুহূর্তে এসে আটকে গেল এবং আমাদের দেশে পলিটিক্যাল যে পরিবর্তন হলো তার কারণে আর সাথে সাথে আগাতে পারলো না বা নতুন করে আবার গতি সঞ্চার হলো না। কিন্তু এটা হবে। কিন্তু একটা জিনিস, এই যে তিস্তা ব্যারেজের কথা আমরা বারবার বলছি, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, তার মধ্যে ব্যারেজ কিছুই আছে। তো এটার জন্য একটা জিনিস বুঝতে হবে, খালি তিস্তা না, গঙ্গারও যেতে পদ্মা ব্যারেজ করার ব্যাপারে অলরেডি সরকার এটাই আমরা বলি না কেন, আমাদের পানিটা আসে কোথা থেকে? উজান থেকে। বেশিরভাগ পানি আসে উজান থেকে। আমাকে সেটার জন্য পরিকল্পনা করতে হয়, তাই না? তো সেই পানির ব্যাপারে নিশ্চয়তা করতে হলে আমাকে কার সাথে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তো ভারতের সাথে যুদ্ধ করে তো আমি এগুলো ওইভাবে করতে পারবো না। সেই জিনিসটা কেন আমরা সবসময় বুঝি না? আমরা সবসময় সবকিছুতেই চীনের সাথে সম্পর্ক করলে ভারতের সাথে যুদ্ধ করতে হবে এরকম মনে করার তো কোনো কারণ নেই। চীনের সাথেও ভালো সম্পর্ক করব, ভারতের সাথেও ভালো সম্পর্ক করব, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর, ইউরোপ, সবার সাথে আমি ভালো সম্পর্ক করব, আলাদা আলাদা করে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো তাই ছিল এবং তাই থাকবে। পররাষ্ট্রনীতি একটা বড় ধাক্কা এসেছে না, জুলাই অভ্যুত্থানের পরে একটা বড় ধাক্কা এসেছে। পররাষ্ট্রনীতির মূল কথাগুলো কিন্তু দিনে দিনে পাল্টে যায় না। আমার অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে, কিন্তু পররাষ্ট্রনীতির বিষয়গুলো সাথে সাথে পাল্টে যায় না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি এখন অনেক খারাপ না? এই মুহূর্তে খারাপ আছে, কিন্তু এটা খারাপ রেখে কি আমরা চলতে পারবো? আমাদের নিজেদের স্বার্থেই আমাদেরকে ভারতের সাথে একটা সুসম্পর্ক করতে হবে, একটা ওয়ার্কেবল রিলেশনশিপে আসতে হবে, যেটা হ্যাঁ আগে যদি আমরা বলি নত জানু, কিন্তু অন্তত নত জানু না হোক, জানু স্থির রেখেই আমাদেরকে সুসম্পর্ক করতে হবে, যাতে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি। ভারতের সাথে আমি যদি প্রত্যেকদিন ভারতের ওই দিক থেকে কেউ আমাদেরকে উস্কানি দেয় আর আমরাও যদি উস্কানি দেই, তাহলে তো আগাবে না। আমার চেষ্টা করতে হবে এর মধ্যেই আমাকে কিভাবে উদ্যোগ নিয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারি। কারণ এটা কিন্তু খালি ভারতের সাথে সম্পর্কের ব্যাপার না, যেটা বলছিলেন জেনারেল সাহেব, যে সবার সাথে সম্পর্কের জন্যই আমার যদি ভারতের সাথে আমার চতুষ্পার্শ্বে যে আছে তার সাথে যদি আমার সম্পর্ক ভালো না হয়, তাহলে অন্যরাও তো সহজে আমার সাথে ভালো সম্পর্ক করতে পারবে না বা অনেক সন্দেহের চোখে দেখবে। সেই জন্যে যেদিক থেকে দেখি, তারপরে যেমন একটু আগে কথা উঠছিল, আমি আমার বন্দরকে অনেক আধুনিকায়ন করলাম, কিন্তু সেটার জন্য যে দরকার, ট্রাফিক দরকার, সেটা আমার তো আসবে মেইনলি ভারত থেকে, মিয়ানমার থেকে। দুটো দেশের সাথেই আমার সম্পর্ক এখন খুব ভালো না। তাহলে কেমন করে হবে? আমাদের সবার সাথে, বিশেষ করে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কগুলো অবশ্যই একটা সুষ্ঠু পর্যায়ে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমার অন্যের সাথে সম্পর্ক খারাপ করার কোনো প্রয়োজন নাই। একটা জিনিস বুঝতে হবে যে হ্যাঁ, একজনের সাথে সম্পর্ক আরেকজনের সাথে সম্পর্কের উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু সেই প্রভাবটা যেন ইতিবাচক প্রভাব হয় সেইটা আমরা খেয়াল করব। নেতিবাচক প্রভাব যাতে না আসে, সেটার জন্য আমার খুব জরুরি হচ্ছে কি, আমরা যাই কিছু করি সেটাকে স্বচ্ছ রাখা, ট্রান্সপারেন্ট রাখা, যাতে কারো মনে কোনো সন্দেহের সুযোগ না থাকে। আর সবার সাথে আলাপ আলোচনার পথ সবসময় খোলা রাখা। আমি চীনের সাথে কি করছি, ভারতকে সেটা পরিষ্কার করে যাতে বলতে পারি, ভারতের সাথে কি করছি সেটাও চীনকে যাতে বলতে পারি। তাহলে কিন্তু এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাথে সম্পর্কগুলো সবারই আলাদা সম্পর্কগুলো গড়ে উঠতে সহজ হবে। এটা আগের, আমি একটা জিনিস বলি, আগের যে সরকার ছিল, আমরা কথায় কথায় বলি নতজানু পররাষ্ট্রনীতি, ভারতের কাছে সব। আসলে আমরা হিসাব করতে গেলে কি দেখি যে খুব বেশি কিছু কি দিয়ে দেওয়া হয়েছিল ভারতকে? 1 নম্বর। 2 একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই সময় চীনের সাথে আমাদের সম্পর্ক কি সবচেয়ে বেশি আগায় নাই? চীনের সাথে মানে 2013 সাল থেকে চীন আমাদের সবচেয়ে বড়, আমাদের অনেক বড় বড় প্রজেক্ট তো বাণিজ্য অংশীদার আছে। তারপর বড় বড় প্রজেক্ট তারা করছে, আরো বড় বড় প্রজেক্ট করবে। তারপরে তারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য আমাদেরকে দেয়। তারা কয়েক বছর আমাদের এই যে যুদ্ধাস্ত্র কিনি বা যাই কিনছি সেগুলোর জন্য ঋণ দেয়, আমাদের অন্যান্য পণ্য যা কিছু কিনি সেগুলোর জন্য ঋণ দেয়। তারপরে অর্ধেক শোধ হওয়ার পরে তারা সেটা মাফও করে দিয়েছে অনেকবার। সুতরাং চীনের সাথে আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। সেরকমই এটার জন্য আমি একটা জিনিস বলার চেষ্টা করি যে সবার সাথে আমাদের সম্পর্কগুলো অটোনমাস সম্পর্ক হবে, কিন্তু এমনভাবে নিশ্চিত করতে হবে যে অটোনমাস সম্পর্কে অনেক সময় সমস্যা হতে পারে, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সবার কাছে আমাদের ট্রান্সপারেন্সিটা খুব জরুরি, যাতে কেউ সন্দেহ করার সুযোগ না পায়। প্রধানমন্ত্রী এই সফরে অনেকে বলবার চেষ্টা করেন যে কৌশলগত কারণে তিনি মালয়েশিয়াকে বেছে নিলেন, যেহেতু দেশটি নিউট্রাল পলিটিক্যালি। এরপরে চায়নায় গেলেন, এটা ভারতের উপরে একটু চাপ তৈরি করা, মানে ভারত কি কিছুটা চাপ বোধ করলো? ভারতের উপরে চাপ সৃষ্টি করার জন্য তো উনি এটা করেন নাই। আমরা যদি একটু খেয়াল করি, একটু পিছনের দিকে যাই, প্রথমে একটা কথা উঠেছিল যে
মাননীয় প্রধানমন্ত্রী ভুটানে যাবেন। জি, ভুটানে তো শুধু ভুটানে যেতেন না, তখন আমাদের দিক থেকে নিশ্চয়ই প্রপোজাল ছিল যে ভুটান হয়ে ভারতে যাবে। ভারত সেটা গ্রহণ করে নাই। ভারত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে না, তুমি আগে আমার কাছে আসো। আমাদের প্রধানমন্ত্রী খুব সচেতনভাবে, খুব সঠিকভাবে ঠিক করেছেন যে আগে ভারতে সরাসরি যাওয়া যাবে না, আগে চীনে সরাসরি যাওয়া যাবে না। Right. এই দুটো নিয়ে সব মানুষের মনে সবসময় শঙ্কা, চিন্তা। সুতরাং তিনি যখন চীনে গেলেন, ভারত যখন রাজি হলো না, তখন দাওয়াত তো সবার কাছ থেকেই ছিল, আমন্ত্রণ সবার কাছ থেকেই আছে। উনি তখন আগে মালয়েশিয়ায় গেলেন, সেখান থেকে চীনে গেলেন। তাতে অন্তত এটা মনে করা যে না, তো উনি তো আগে, সবার আগে তো চীনে যান নাই, তাই না? এই যে একটা বলার কথা। কিন্তু চীনের সাথে আমার যে সম্পর্ক, যে স্বার্থ, মালয়েশিয়ার সাথে সেটা নাই, ভারতের সাথে সেটা নেই। ভারতের সাথে যেটা স্বার্থ, ভারত সেটা চীনের চাপে সাথে নাই। পড়লো কিনা এই প্রশ্নটা কেন হচ্ছে, যেদিন প্রাইম মিনিস্টার চায়নায় গেলেন ওই দিনই কিন্তু ভারতের হাই কমিশনার ট্যুরিস্ট খালি ভিসা ওপেন ভারত করাতে না তো। ঘোষণা দিয়ে দিলেন। না, ভারতের হাইকমিশনের ট্যুরিস্ট ভিসা ওপেন করার তো গতকাল ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং ওইটা ওইভাবে দেখা না, আগের থেকে হচ্ছিল, অনেক আগের থেকে, বরং দেরি হয়ে গেছে আমি মনে করি। অনেক আগের থেকে করতে 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 কালকে এসে এটা ঘোষণাটা দিয়েছেন। ভারত চাপে পড়বার চেয়ে আমার চিন্তা করা উচিত আমি চাপে পড়ছি কিনা। মানে পড়ছে কিনা আসলে। হ্যাঁ, কারণ ভারত অনেক কিছু সহ্য করে নেওয়ার মতন ক্ষমতা আছে। বিশাল দেশ, তার নাকটা অনেক লম্বা, বারবার তার নাক কাটলেও নাক থেকে যায়। আর আমার নাক একবার কাটলেই আর নাক থাকে না। সুতরাং আমাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। ভারতকে যেমন খেপানো যাবে না, যেমন অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক বাদ দেওয়া যাবে না। জি। সেই জন্য আমি মনে করি যে আগের সরকার যাই কিছু করেছিল, যতই তার সম্বন্ধে আমরা বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলি, কিন্তু আগের সরকারের সময় পররাষ্ট্র নীতিটা আমি মনে করি যথেষ্ট সফল ছিল। ভারসাম্যপূর্ণ এবং ছিল। সেটা চায়না এবং মালয়েশিয়া সফর নিয়ে যে এই সফরে বাংলাদেশ আসলে কি পেল? আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। জনাব সাখাওয়াত হোসেন, বিরতির আগে জনাব ফয়েজ আহমেদ বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যেই মাত্রায় জায়গায় ছিল, কিংবা অন্যান্য দেশের সঙ্গেও এক ধরনের ভারসাম্যপূর্ণ কিংবা এক ধরনের যৌক্তিক সম্পর্ক। এবং আমার প্রশ্ন ছিল যে এই সফরে, প্রধানমন্ত্রী চায়না সফরে ভারত কিছুটা চাপে পড়লো কিনা এবং এই চাপটা যৌক্তিক ছিল কিনা? প্রথমত হলো আমি মুন্সি ফয়েজ সাহেবের সাথে একটু দ্বিমত পোষণ করছি, যদিও উনি একটা ক্যারিয়ার ডিপ্লোমেট। ভিতরে কি ছিল এটা তো উনি ভালো জানবেন, আমি জানি না। আমরা দৃশ্যত যা দেখি, ওই সময়ে আমি বলতে দ্বিধা করছি না, ইন মাই স্টাডি, ইন মাই ক্যালকুলেশন, বাংলাদেশের স্ট্র্যাটেজিক কনসার্নে আমাদের ফরেন পলিসি ছিল ইন্ডিয়া সেন্ট্রিক। এটা হয়তো উনি এগ্রি করবেন, করেন নাই, ইটস আপ টু হেম। টোটালি ইন্ডিয়া সেন্ট্রিক। তার কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন, সার্কের মতো একটা প্রতিষ্ঠান যেটা লিফট করলো এবং এটাকে আরেকটু এক্সপান্ড করার চিন্তা ভাবনা হচ্ছে, যখন আফগানিস্তানকে এটার মধ্যে ইনক্লুড করা হলো, মিয়ানমারকে করা হবে কি হবে না এই সমস্ত কথাবার্তা যখন চলছিল, তখন ভারত পাকিস্তানের কারণে, এই বৈরিতার কারণে সার্ক টর্পেডোড হয়ে গেল। সার্কের জায়গায় যেটা আমরা মেনে নিলাম বিমস্টেক, তারপর আরো 2-3টা কি জন্য, আসিয়ান না আসিয়ান না, আসিয়ান তো আমরা হতে চাই বিমস্টেক একটা করলাম, যেখানে আমরা পুরো পাকিস্তানকে বাদ, এবং এটা বিমস্টেক টেক অফই করতে পারলো না। তারপর আরেকটা আমরা করলাম তো যে একটা কমিউনিকেশন উইথ নেপাল, ভুটান এবং মিয়ানমার হয়ে, ওটাও টেক অফ করতে পারলো না। তার মানে সার্কটাকে আমরা টর্পেডো করলাম এই কারণে, কারণ সার্ক ওয়াজ ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ ডিউরিং জিয়াউর রহমান। এবং এটা প্রথম মনে ছিল বৈঠক হয়েছিল, আপনি জানেন যে এরশাদ সাহেবের সময়, এবং এটা মোটামুটি ইট টুক অফ। কিন্তু এই কারণে, এবং আমরাও সায় দিলাম যে না ঠিক আছে, আমরাও তাহলে ইসলামাবাদ যাব না। আমরা যদি সেদিন ইসলামাবাদ যেতাম, সার্কে ইন্ডিয়া আসলো না, তাহলে এটা অন্যরকমের দেখা হতো। এক। দ্বিতীয়ত জিনিস হলো যে আমরা খুব লাইংলি নিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে গন্ডগোল। এটা হয় নাকি? নদী বিষয়ক, পানি বিষয়ক, যেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলাপ করবো, সেখানে আমরা বারবার আমাদেরকে বলা হলো, ভাই পশ্চিমবঙ্গ ভেটো দিচ্ছে, মমতা ভেটো দিচ্ছে। তো এখন দেখা যাক, এখন তো ভেটো দেওয়ার কোনো ইয়ে নেই, এখন তো একই পার্টি আছে। এখন বাস্তবতা আরো খারাপ। থার্ড জিনিস যেটা হলো, সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন ইন্টারিম পিরিয়ড। ইন্টারিম পিরিয়ডে খারাপ হলো কেন? ইন্টারিম পিরিয়ডে আমাদের সাথে তো ভারতের এমন কোনো না, আমরা আগের থেকেই বক্সিং রিংয়ে আছি।
যেহেতু একটা বাংলাদেশে একটা একটা ডেমোক্রেটিক প্রসেসকে আপনি সাপোর্টাইজ করলেন, ইন্ডিয়া যদি সাপোর্ট না করতো তাহলে এই ডেমোক্রেটিক প্রসেস সাপোর্ট আপনার টর্পেডেড হতো না। 2014 সালে হতো না, 2018 সালে হতো না, 2024 সালে হতো না। ইন্ডিয়ার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা সবাই আশা করেছিলাম যে নেইবারিং কান্ট্রিতে একটা ডেমোক্রেসি হোক, সেখানে এক পার্টি আছে, সেই পার্টি থাকলো না, আরেক পার্টি আসলো, তার সাথে তার রিলেশনশিপ হবে, কিন্তু এটা হলো না। এটা না হওয়ার কারণে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট তৈরি হলো যে এই বাংলাদেশের জুলাই 24-এ যে ঘটনাটা ঘটেছে, দ্যাট বিকেম রিজন যে ওই ডেমোক্রেটিক প্রসেসটাকে প্রতিহত করা হলো। এবং আপনি দেখেন বাংলাদেশে, আমার মনে হয় না যে সাবকন্টিনেন্টে বা অন্য কোনো দেশে এই একটা পার্টি যখন থাকে না, তখন ওই পার্টির সমস্ত লোকজনকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকে। এখন যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আপনি গণে দেখেন হার্ডলি এনি পিপল আপনি পাবেন যে জেলে যায় নাই, ইনক্লুডিং মহিলারা। তা আমি রাজনীতি করবো, আপনি ওই ভয় তো রাজনীতি করবো না। আরে ভাই, আজকে এই পার্টিতে আমি কিছু হব, মেম্বার পার্লামেন্ট হবো, কালকে আরেক পার্টির সঙ্গে জেলের মধ্যে ঢুকে, কেন? ওয়াই? পলিটিশিয়ান তো এইভাবে আপনি জেলের মধ্যে, আনলেস দে হ্যাভ ডান সামথিং ক্রিমিনাল অফেন্স। আমি এইসব ব্যাপারে যদি আমি বলি যে ভারতের এগেনস্টে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, সেই ক্রিয়েশনটাও জন্য কিন্তু তারাই দায়ী। তারা সুজাতা সিংকে কেন পাঠালো এখানে? ওয়াই? দ্যাট ওয়াজ ইন্টারফিয়ারেন্স। এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইন্টারিম পিরিয়ডের কথা বলছেন, ইন্টারিম পিরিয়ডে তো আমরা তো দাঁড়ায় কোনো বক্তব্য দিইনি যে উই হ্যাভ ড্রন আ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া। তারা এক্সপোর্ট বন্ধ করে দিল, তারা এটা বন্ধ করে দিল, কেন? ইন সাপোর্ট অফ ওয়ান পার্টিকুলার পার্টি, ইন সাপোর্ট অফ ওয়ান পার্টিকুলার পার্টি। এবং যেটা বারবার ইন্ডিয়াকে বলা হয়েছিল যে ভাই, তুমি তাদেরকে ওখানে বসে পলিটিক্স করতে দিও না, ডোন্ট গিভ দেম টু ক্রিয়েট এ প্রবলেম ইনসাইড। তো এইগুলি যদি আপনি দেখেন, তাহলে পাবলিক সেন্টিমেন্টটা কোথায় হবে, কীভাবে হবে, এটা আপনি চিন্তা করেন। তারপর অনেক কিছু এফেক্ট আছে, এগুলো এখন বললে তো অনেক রকম শোনা যাবে। হোয়াট ইজ হ্যাপনিং? প্রতিদিনই আমি দেখছি, সত্যি মিথ্যা তো আমি জানি না, প্রতিদিনই দেখছি যে আজকে ইসলামিক কোনো কিছু একটু গুড়িয়ে দিচ্ছেন, আপনি সিরাজউদ্দৌলা রোডের নাম পরিবর্তন করে দিচ্ছেন, হ্যাঁ, আপনি ইভেন ওই নট ইভেন দিস সার্ভার দিয়ে আরেক সার্ভার, রাস্তাঘাট স্থাপনার নাম পরিবর্তন সবচেয়ে বেশি তো আপনারা করেছেন আপনাদের আমলে, ইন্টারিমের আমলে। যেমন ফর এক্সাম্পল বঙ্গবন্ধুর নামে সব রাস্তা বন্ধ। আমি তো বঙ্গবন্ধুর কথা বলছি, আপনি না বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু এভিনিউ কি নাম পরিবর্তন হয়েছে? আপনার ফাহাদ এভিনিউ করা হয়েছে, বঙ্গবন্ধু এভিনিউ। আমি তো জানি না, এটা আই হ্যাভ নো আইডিয়া। ওটা ফাহাদ এভিনিউ কবে থেকে হয়েছে? এটা ওটা তো বঙ্গবন্ধু এভিনিউ হিসেবে তো আমরা জানি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যে রাস্তাঘাটগুলো পরিবর্তন, যে আমি যেই কনোটেশনে বলছি, এটা একটা কালার দেওয়া হচ্ছে। না, ধর্মীয়করণ তো তারা করেই। আমি বলছি আমার প্রশ্ন অন্য জায়গায়, যে ধরেন না না, আমি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো তৈরি হয়েছে। আজকে না, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বহু আগে থেকে আছে, এখন একটু বেশি বেড়েছে, এখন একটু বেশি থেকে আমার জন্য হয়েছে সবচেয়ে বেশি, ইন্ডিয়ার জন্যই হয়েছে ধরেন। হ্যাঁ, ওরা যে ওইসব উল্টোপাল্টা কথা বলবে, পুশিন করবে, তাহলে হবে না। আচ্ছা শোনেন, কথাটা হলো কি, আমরা তো ভাই ইন্ডিয়ার এখান থেকে লোকজনকে বলতেছি না তুমি ভাগে যাও, পালায় যাও। আমরা তো এখানে বলতেছি না তোমার এটা বন্ধ করে দিলাম, তোমার ওইটা বন্ধ করে দিলাম, আমি দিব না। আমি আজকে একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে ভারতীয় একজন মন্ত্রী বলতেছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, লাথি মেরে ফেলে দেব। কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না বলবে, কিন্তু যে সব কথা তার সাথে বললো সেগুলো একেবারেই অখাদ্য। কেমন করে এগুলো বলবে? এগুলো হয় কি, দিস ইজ ওয়ান, যে তোমরা পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, এগুলো একটা ওয়ান পার্টিকুলার ল্যান্ড। এখানে আমার সাথে আটলান্টিক ওশনের মধ্যে নাই মাঝখানে, তো ওটা ওইখানে আরো অনেক দূরে। এটা একদম লাগোয়া আমার। আপনি বর্ডারে গিয়ে একটা হুঙ্কার মারলে ওই পাশের লোকজন দৌড়ে আসবে যে ভাই কি হয়েছে তোমার। থিংস আপনি যখন এটাকে উস্কানি দিবেন, তারপরে আপনি বলবেন যে এখানে অমুক হয়েছে, তো এখানে তমুক হয়েছে। আমরা একটা ছোট দেশ, একটা ছোট কান্ট্রি, উই আর নেইবারিং কান্ট্রি, দে হ্যাভ হেল্পড আস, সেটা তো সবাই মানে, নোবডি ডিনাইজ। কিন্তু আপনি এত বিগ কান্ট্রি, আপনি যদি বিগের মতো ব্যবহার না করেন, ওই বাস্তবতা থেকে বললাম এই সফরটা, এই সফরে তাহলে কি ভারতকে এক ধরনের চাপে আমরা ফেলতে পারলাম কি? ভারত কেন ভারতকে চাপে ফেলার চেষ্টা আমরা করছি, এটা বুঝতে পারছি না ভারত কেন চাপের মধ্যে পড়বে। পড়ে নাই। আরে আমি কি চায়নাকে বলছি যে ভাই তুমি যখন লাদাখে যাবো আমাকে নিয়ে যেও সাথে? হ্যাভ আই সেড সো?
আচ্ছা নাকি আমি বলছি তুমি অরুণাচলে দাবি করতেছো, আমি তোমাকে সাপোর্ট করলাম অর্ধেক অর্ধেক, হ্যাভ আই সেড সো? কেন চাপের মধ্যে পড়বে? বাংলাদেশ কি এমন একটা এত বড় শক্তি যে ধরলাম, এটা নিয়ে কোনো আলোচনা হয় না, ধরলাম যে ট্রেন আপনি কিনলেন 24টা, সো হোয়াট? কিনলেন 24টা, সো হোয়াট? তো ইন্ডিয়া চাপের মধ্যে পড়ে যাবে এটার জন্য। তো আমি ঠিক বুঝি না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে ভারত কেন চাপ মনে করবে, ওয়াই? তার সাথে চায়নার যে সম্পর্ক, তার সাথে চায়নার যে কমিউনিকেশন, হ্যাঁ, অল থ্রু আপনি দেখেন চায়নার সাথে তাদের কমিউনিকেশন আছে, তাদের রিলেশনশিপ মাচ বেটার। আপনি আপনি ভারতে যা ইন্ডিয়াতে গেলে আপনি দেখবেন যে চায়না টাউন আছে এখনো। আচ্ছা, কলকাতায় চায়না টাউন ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট চায়না টাউন। তার মানে প্রধানমন্ত্রীর এই চায়না সফর এটা একেবারেই বাংলাদেশ চায়নার ব্যাপার, এখানে ভারত কোনো বিষয় এখানে না। এক ব্যাপার আছে, ব্যাপারটা হলো কি আমাদের মতো আমরা যেরকম আপনি এখানে টকশো করতেছি, তো ওখানে তো লোকজন টকশোর জন্য জি, আছে, হ্যাঁ। তো তাদের সাবজেক্ট একটা লাগবে, লাগবে। হ্যাঁ। তো তার ভারতের আর হয় জনপরিসরে আলোচনাটা আমাদের বিষয় কিন্তু ভারত এবং অন্যান্য আমাদের যে সহযোগী রাষ্ট্র আছে সবাই কিন্তু খেয়াল করছে, কারণ তাদেরও তো স্বার্থ নানাভাবে জড়িত আছে। আমি যদি একটা জিনিস চীনের কাছ থেকে কিনি, সেটা আর ভারতের কাছ থেকে কিনছি না, তাই না? Right. তো সুতরাং সেই সব স্বার্থ তো আছে, সুতরাং তারা খেয়াল করবে। তার মানেই না যে আমরা এটা করলেই ভারতের জন্য বিশাল ক্ষতি সৃষ্টি করলাম, তা তো নয়, রাইট, তাই না? হ্যাঁ। সুতরাং তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি এটা বন্ধ করে দিই। জি, এবং একইভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাড়লে তার অর্থ না যে চায়নার মুখ খারাপ একদম হবে সেটাই কিংবা চায়না প্রথম চাপে থেকে পড়বে। বলার চেষ্টা করছি, যে জন্য যে বলার চেষ্টা করছি যে আমাদের সবার সাথে সম্পর্কগুলো অটোনোমাস সম্পর্ক হবে, একেবারে প্রভাব থাকবে না তা তো নয়, কিন্তু প্রভাবগুলো যাতে ইতিবাচক হয়, নেতিবাচক না হয়, সেটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং একদম অনুষ্ঠান শুরু একটা জিনিস জি। যেটা জেনারেল সাহেব বলছিলেন, সেটা আমি খুব গুরুত্বের সাথে করি, যে আমিও সেই কথাটা আগে বলেছি, জি। যে আমরা ইচ্ছা করলে ভারতকে অনেক কিছু ক্ষতি করতে পারবো না, চাপে ফেলতে পারবো। আমরা কি করতে পারি? আমি ঘুরে দাঁড়াতে পারি, যে না ঠিক আছে তুমি আসতে চাইলে আমি শার্ট করে তোমাকে আসতে দিব না, কিন্তু আমি কি ভারতের সাথে যুদ্ধ করে জিতে থাকতে পারবো এরকম মনে করার তো কোনো কারণ নেই। জয়টা 10টা যে 10 দিয়েও তো হবে না, কিন্তু কথাটা হচ্ছে যে ওই পর্যন্ত আমি যাব কেন? Right. আমি কি এমন কিছু মানে করতে যুদ্ধ পারি না? পরিস্থিতি আমি কেন তৈরি করব? আমার কি এমন কিছু আমার যথেষ্ট কূটনৈতিক বিবেক বিবেচনা নাই কি যে আমি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে Right, তুলতে পারি? right. আলোচনাটা ওর সাথে ওই যুদ্ধ জায়গাটায়। দিয়েই ভাব করতে হবে। Right. এখন ওখানে আছে অনেক লোক যারা সারাক্ষণ উস্কানি উস্কানি, দিচ্ছে, আমাদের এখানেও দিকেও আছে। তো তার Problem তো ওই এখানে। উস্কানিতে আমরা কেন পড়বো? Right. আমাদের প্রয়োজনটা কার? আমার প্রয়োজনটা তো আমাকেই দেখতে হবে। Right. হ্যাঁ, আমি চেষ্টা করে কি পারবো না যে তাদের মধ্যে যে খারাপ কথাগুলো যারা বলছে তাদেরকে পাশ কাটিয়ে ওদের যাদের সেইনার এলিমেন্টস আছে তাদের সাথে আমরা শেষ করতে হচ্ছে, একদম প্রথম শুরু করেছিলাম যেই প্রশ্নটা দিয়ে, সেই প্রশ্নটা দিয়ে শেষ করি আপনাকে, যে প্রধানমন্ত্রীর